শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত স্থান হল নদিয়া জেলা। পশ্চিমবঙ্গে বৈষ্ণব সম্প্রদায়ের যে কয়েকটি পীঠস্থান রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হল মায়াপুর। কলকাতার খুব কাছেই দু একদিনের ছুটিতে মায়াপুর ঘুরে আসা যায় সহজেই। স্বচ্ছ সুন্দর এই মায়াপুরের প্রশান্তিময় পরিবেশ কিংবা ইস্কন মন্দির প্রাঙ্গণে সৌন্দর্য ও শান্তি সব মিলিয়ে মায়াপুর ভ্রমণ হয়ে উঠবে অনবদ্য উপভোগ্য এক যাত্রা। নমস্কার বন্ধুরা, আমার পিয়াস রং টুস চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রিয়া চলে এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। আমরা এখন আছি নলপুর স্টেশন। এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো চলুন, এখান থেকে যাব হাওড়া, তো ওখান থেকে আরেকটি লোকাল ধরবো মায়াপুরের উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এখন বাজে ভোর 6টা আর আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের এখান থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত ট্রেনের টিকিটের দাম পড়ল জনপ্রতি 30 টাকা করে। এই ট্রেন ধরে এখন যাব হাওড়া স্টেশনে। হাওড়া থেকে সকাল 8টার সময় কাটোয়ার লোকাল ধরে যাব নবদ্বীপ ধাম স্টেশন। আমরা এখন আছি হাওড়া স্টেশনে। তো এখন বাজে 7টা 20। 8টার সময় আছে কাটোয়া লোকাল। তো কাটোয়া লোকাল ধরে সোজা যাব নবদ্বীপ ধাম। আমাদের লোকাল চলে এসেছে। আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর স্টেশনে। এই যে আমরা কাটোয়া লোকালের সামনেই দাঁড়িয়ে আছি। তো চলুন আমরা এখন ট্রেনে উঠে পড়ি। এটা হলো সকাল 8টার হাওড়া টু কাটোয়া লোকাল। এখন বাজে সকাল 8টা 10। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে নবদ্বীপ ধাম যাবার প্রতিটি ট্রেনের টাইম এখানে দিয়ে দিলাম। আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে 8টা 6-এর কাটোয়া গ্যালোপিন লোকাল ধরে সহজেই আসতে পারবে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্টে। মায়াপুর ও মন্দির দর্শনের জন্য কলকাতা থেকে এসি বাস সার্ভিসের ব্যবস্থাও আছে। আমরা ফাইনালি চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশন। এখন বাজে 10টা 35। আমরা স্টেশনের বাইরে থেকে টোটো ধরবো। টোটো ধরে যাব ফেরিঘাট। নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন। সেই টোটো করে 10 মিনিটে সোজা পৌঁছে যাবেন নবদ্বীপ ফেরিঘাটে। আমরা এখন আছি টোটোতে। এখান থেকে পার হেড 20 টাকা করে নিল আমাদের ফেরিঘাট পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে। তো আমরা টোটো থেকে নেবে এখানকারই একটা রেস্টুরেন্টে এসেছি একটু টিফিন করার জন্য। তো আমরা একটু টিফিন করে নিয়ে যাব ফেরিঘাটের দিকে। এখানে আপনারাও চাইলে আসতে পারেন। এখন বাজে হচ্ছে 10টা। তো এই 10টার সময় কিছু একটু টিফিন করে নিয়ে আপনারা ফেরিঘাট থেকে সোজা চলে যাবেন মায়াপুর। তো চলুন আমরা টিফিন করে নিয়ে যাব ফেরিঘাটের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি ফেরিঘাটে। এই হলো নবদ্বীপ ফেরিঘাট আর এটি হলো ফেরিঘাটের টিকিট কাউন্টার। আমরা টিকিট কাউন্টার থেকে নৌকার টিকিট কেটে নিলাম। এখানে বলে রাখি আপনারা চাইলে লঞ্চেও যেতে পারেন, তবে আমরা যাব নৌকাতে। তো আমরা এখন বসে পড়েছি মায়াপুরের নৌকাতে। এটা হলো নবদ্বীপ টু মায়াপুর নৌকার টিকিট। আমাদের পড়লো 5 টাকা করে। এখানে লঞ্চের টিকিটও আপনারা চাইলে কেটে নিতে পারেন, তবে আমরা কেটেছি নৌকার টিকিট। তো চলুন যাওয়া যাক। আমরা পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাটে। এই ফেরিঘাট থেকে 5 মিনিট হেঁটে গেলেই পাবেন টোটো স্ট্যান্ড। আমরা টোটো স্ট্যান্ডে এসে একটা টোটো ধরলাম ইস্কনের 4 নম্বর গেটের উদ্দেশ্যে। আমরা এখন নৌকা
নৌকা থেকে নেবে খানিকটা হেঁটে একটা টোটো ধরেছি। আমরা এখন আছি টোটোতে, যাব হচ্ছে ইস্কন মন্দিরের 4 নম্বর গেট। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে 5 মিনিট গেলেই পড়বে মায়াপুরের ইস্কন মন্দির। আমরা এখন চলে এসেছি 4 নম্বর গেটের সামনে। ভিতরে প্রবেশ করলেই থাকার জন্য আপনারা বিভিন্ন ভবন পেয়ে যাবেন, যেমন গদা ভবন। এখানে 800 টাকায় রুম পেয়ে যাবেন। কিশোরদ্যান ভবন, এখানে রুম রেট একটু বেশি। তারপর রয়েছে গীতা ভবন, এখানেও আপনারা 600 থেকে 800 টাকার রুম পেয়ে যাবেন। গৌরনীতাই ধর্মশালা, এখানে আপনারা 250 টাকার রুম পেয়ে যাবেন। এখানে রয়েছে নামহট্ট ভবন। আমাদের আজকের রাত্রিবাস এইখানেই। এখানে বলে রাখি, নামহট্ট ভবনের 2টি ভাগ আছে, ভবন 1 এবং ভবন 2। চলুন আমরা ভিতরের দিকে যাই। এটি হলো নামহট্ট ভবনের রিসেপশন। রিসেপশন থেকে নাম রেজিস্ট্রেশন করে চলে গেলাম রুমের দিকে। আমাদের রুম ছিল ভবন 2 এর 4র্থ ফ্লোরে। চলুন আমাদের রুমের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই। এই হলো আমাদের রুম। আমরা আছি নামহট্ট ভবনে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছেন, আমরা ডবল বেড নিয়েছিলাম কারণ আমরা 5 জন ছিলাম। তো এইদিকে একটা বেড আছে, একটা এই ডান সাইড, আর মিডিলে একটা সুন্দর একটা কভার আছে। কভারে প্রচুর জায়গা আছে, আপনারা চাইলে আপনাদের প্রতিটা জিনিস সেখানে ধরে যাবে। আর এই প্রতিটা জায়গায় এখানে দেখতে পাচ্ছেন যে নেট লাগানো আছে, এখানে জানলায় নেট লাগানো আছে। এই দেখুন, এখানে জানলাতেও নেট লাগানো আছে। এই যে এটা হচ্ছে ব্যালকনি। একটা রাধাকৃষ্ণের পিকচার, একটা চেয়ার দিয়েছে, আর এই টেবিল, এখানে জাগ আছে। আর এই হোটেলের ভিতরে পানীয় জলের ব্যবস্থা খুব সুন্দর করা আছে, আপনারা চাইলে এই হোটেলের ভিতর থেকেই জল নিয়ে খেতে পারেন। তো চলুন এই বাথরুমের টুকটা আপনাদের দিই। বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে একটা কোমোড, একটি বেসিন, মিরার, একটা ট্যাপ, গিজার আর হ্যান্ডেলিং। আর রুমের সামনে রয়েছে এরকম একটা সুন্দর ভিউ। রুমে চেক ইন করার পরে প্রথমেই আমরা চলে গেলাম প্রসাদের কুপন কাটতে। ইস্কন মন্দিরের 1 নম্বর গেটে প্রবেশ করলেই ডান দিকে চোখে পড়বে প্রসাদের এই টিকিট কাউন্টার গলি। এখানে বিভিন্ন ভবনের প্রসাদের টিকিট কাউন্টার রয়েছে। গীতা ভবন, গদা ভবন, নামহট্ট ভবনে খাবার পাওয়া যায়। দুপুরে খাবার জন্য 12টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। দুপুরের খাবার 60 টাকা ও রাত্রের খাবার 50 টাকার মধ্যে থাকে এবং 12:30টা থেকে 1:30টা পর্যন্ত প্রতিটি ভবনে প্রসাদ খাওয়ানো হয়। আমরা কেটে নিলাম গীতা ভবনের প্রসাদের টিকিট। আর আমাদের মেনুতে থাকবে ভাত, ডাল, ভেজ পকোড়া, রুটি, ড্রাই সবজি, পনির সবজি, পরমান্ন। তো আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাব গীতা ভবনে। আমাদের খাবার কুপন কাটা আছে, তো আমরা এখন ওখানেই যাব। এখন বাজে দুপুর 1:10 আর আমরা বেরিয়ে পড়েছি গীতা ভবনের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি প্রসাদ কক্ষে। এখানে আপনারা নিচে বসে অথবা চেয়ার টেবিলে বসেও প্রসাদ খেতে পারবেন। আমরা এখানে প্রসাদ খেতে বসে গেছি। চলুন ইস্কন মন্দিরের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাই।
এটি হলো শ্রী প্রভুপাদের ভজন কুটির। মন্দিরে প্রবেশের পরই বাদিকে দেখতে পাবেন বিরামহীন নাম কীর্তনের মন্দির। এখানে 24 ঘন্টা নাম সংকীর্তন চলতেই থাকে। সমাধি মন্দির। মূল প্রবেশদ্বারের ডান দিকে এই বড় মন্দিরটি দেখতে পাবেন। সমাধি মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ। মোবাইল ও জুতো বাইরে জমা রেখে ভিতরে যেতে হবে। দর্শনার্থীদের জন্য সমাধি মন্দির সকাল 7:30 থেকে 1টা পর্যন্ত ও বিকাল 3:30 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত খোলা থাকে। জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই মন্দির প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠিত হয়। এই মন্দির পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির। এটি হলো ইস্কনের ডোম থিয়েটার। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত। এখানে বাংলা, ইংরাজি এবং হিন্দি 3টি ভাষাতেই শো দেখা যায়। এখানকার টিকিট মূল্য 40 টাকা করে। এবার আমরা চলে গেলাম গোশালায়। মূল মন্দির থেকে 5 মিনিট হেঁটে গেলেই পড়বে এই গোশালা। ইস্কনের নিজস্ব গোশালায় প্রায় 200 গরু ও বলদ আছে। এদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য একজন গরুর ডাক্তার বা পশু চিকিৎসক সব সময় উপস্থিত থাকেন। এখানে কিছু বলদ এতটাই সুন্দর ও স্বাস্থ্যবান যে তাদের দেখবার জন্য মানুষ পুনরায় মায়াপুর ভ্রমণ করেছেন ও গোশালা পরিদর্শন করেছেন। এই গরুর দুধ থেকে উৎপাদিত ঘি, দই, মাখন, ক্রিম, পনির সবই গোশালার সংলগ্ন কাউন্টারে বিক্রি হয়। আমরা এখান থেকে কিনে নিলাম ঘি ও বাড়ির জন্য 1.5 কেজি ঘি। গোশালা পরিদর্শন করে এখন আমরা চলে এসেছি ইস্কনের বাইরে এবং এখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম সাইট সিনের উদ্দেশ্যে। টোটো রিজার্ভ করতে ভাড়া পড়ল 400 টাকা। প্রথমে আমরা দেখব বল্লাল সেনের ঢিপি। এখন বিকাল 3:30 মতো বাজে, তো আমরা একটা টোটো বুক করলাম, করে চলে এসেছি সাইট সিন ঘুরতে। এখন আমরা আছি বল্লাল সেনের ঢিপিতে। মায়াপুরের কাছে বামনপুকুর গ্রামে আছে একসময়ের বাংলার শাসক বল্লাল সেনের রাজবাড়ি, যা বল্লাল সেনের ঢিপি নামে প্রচলিত। এটি বাংলার সেন সাম্রাজ্যের চিহ্ন বহন করে চলেছেন। এর সঙ্গে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের মায়াপুরের সাইট সিন সম্পর্কে আরও কিছু জানাবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।